রংপুর সরকারি সিটি কলেজের সুপ্রিয় শিক্ষার্থী, একাদশ বিজ্ঞান শাখার সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অভিকর্ষ মহাকর্ষ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই অধ্যায়ের মুক্তিবেগ নিয়ে আলোচনা করব। তো আসলে মুক্তিবেগ কি? আমরা জানি যেটা পৃথিবীর নিকটস্থ কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। পৃথিবীর নিকটস্থ কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়, এই বলটাকে আমরা বলি অভিকর্ষ বা ওজন। অভিকর্ষ F=mg। এখন এই বস্তুটাকে যদি আমরা এই অভিকর্ষ বলের বাহিরে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। অন্যভাবে বলা যায়, বস্তুটিকে আমাদেরকে ভূপৃষ্ঠ থেকেই যদি ধরি, তাহলে ভূপৃষ্ঠের বস্তুটি পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছে। ভূপৃষ্ঠের বস্তুটিকে যদি আমরা ভূপৃষ্ঠের বাহিরের দিকে নিয়ে যেতে চাই, কিংবা এমন একটা দূরত্বে নিয়ে যেতে চাই যেখানে অভিকর্ষ বল থাকবে না, অর্থাৎ বস্তুটিকে পৃথিবী আর আকর্ষণ করবে না, তাহলে বস্তুটিকে যদি আমরা একদম অসীম দূরত্বে নিয়ে যাই, অসীম দূরত্বে নিয়ে গেলাম, সেখানে কি হবে? এই বস্তুটি আর পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হবে না, বিধায় বস্তুটি আর পৃথিবীর পৃষ্ঠের দিকে ফিরে আসবে না। এখন এই বস্তুটিকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে ওই অসীম দূরত্বে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। এই অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি আমরা কাজ করি, এমন পরিমাণ কাজ করলাম যাতে বস্তুটি ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে চলে যায়। এখন যাওয়ার সময় বস্তুটি যে বেগে ভূপৃষ্ঠ থেকে সরে যাবে, সেই বেগটাকে বলা হবে মুক্তিবেগ। এক কথায় আমরা বলতে পারবো, কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে বস্তুটি ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে চলে যায়, বা বস্তুটি অভিকর্ষের প্রভাব থেকে মুক্ত হয়, বস্তুটি আর ভূপৃষ্ঠে ফিরে আসে না, সেই বেগকে বলা হবে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। অর্থাৎ কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে বস্তুটি আর ভূপৃষ্ঠের দিকে ফিরে আসে না, সর্বনিম্ন বেগটাকে বলা হবে মুক্তিবেগ। মুক্তিবেগের ফর্মুলা যদি আমরা প্রতিপাদন করতে চাই, তাহলে আমাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল জিনিস উপস্থাপন করতে হবে। যেমন মনে করো, বস্তুটি ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে x দূরত্বে m ভরের একটা ছোট বস্তু আছে। x দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে x দূরত্বে, তাহলে এই বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ বলটা কত হবে? অভিকর্ষ বল হবে g, পৃথিবীর ভর, এই ছোট বস্তুর ভর, ভাগ কেন্দ্র থেকে বস্তুর কেন্দ্রের দূরত্ব x²। এখন বস্তুটি যদি পৃথিবীর পৃষ্ঠে থাকতো, তাহলে x এর পরিবর্তে পৃথিবীর ব্যাসার্ধ r ব্যবহার করতে হতো। কিন্তু বস্তুটি যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে x দূরত্বে আছে, বিধায় এখানে x ব্যবহৃত হবে। এখন এই বলের দিক কিন্তু কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। এখন বস্তুটিকে যদি আমরা এই স্থান থেকে বিপরীত দিকে, উল্টা দিকে যদি আমরা dx পরিমাণ সরাতে চাই, তাহলে আমাদেরকে এই বলের বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলে এই বলের বিরুদ্ধে dx পরিমাণ সরাতে কিন্তু কাজ হবে dw সমান f dx। f এর
পরিমাণ আমাদের দাঁড়াবে জি mm ভাগ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ডিডব্লিউ। এখন বস্তুটিকে যদি আমরা পৃথিবীর পৃষ্ঠের থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে চাই, তাহলে এই সমীকরণের ধারাবাহিকতা কি আসবে? আমরা বস্তুটিকে যদি ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে সমাকলন করতে হবে যথাযথ সীমার মধ্যে। তাহলে বাম পক্ষকে সমাকলন করলে ফাইনালি আসবে ডাব্লু, আর ডান পাশের সমাকলনটা আমাদের ডিটেলস দেখাতে হবে। যেহেতু আমরা ভূপৃষ্ঠ থেকে বস্তুটিকে অসীম দূরত্বে নিয়ে যেতে চাচ্ছি, কাজে আমাদের সমাকলনের সীমা হবে আর টু ইনফিনিটি। যদি আমি পৃথিবীর কেন্দ্র থেকে নিয়ে যেতে চাইতাম, তাহলে আমাদের 0 টু ইনফিনিটি হতো, কিন্তু আমরা চাচ্ছি বস্তুটা ভূপৃষ্ঠ থেকে অসীমে নিতে, তাহলে কেন্দ্র থেকে ডিস্টেন্সটা তো আর, এই জন্য আমাদের হবে আর টু ইনফিনিটি। তারপর বাকি রাশিগুলো যথাযথই থাকবে জি এম এম ভাগ এক্স স্কোয়ার। আমরা এখন সমাকলন ইন্টু ডিএক্স, আমরা সমীকরণটাকে যদি আমরা সমাকলন করি, গাণিতিক বিশ্লেষণ করি, তাহলে আমাদের ফলাফলে আমাদের আসবে আমরা ডাব্লু সমান সমান আমরা জি এম এম এই রাশিটাকে বের করে নেব আর টু অসীম 1 ভাগ এক্স স্কোয়ার ডিএক্স, তারপরে জি এম এম আর টু ইনফিনিটি, আমাদের এক্স নিচে আছে, সুতরাং এক্স ইনভার্স 2 ডিএক্স। আমরা সমাকলনের নিয়ম জানি, সূচকের সাথে 1 যোগ করতে হবে, সেটি দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা সেটাই করি তাহলে কি দাঁড়াবে জি এম এম, আমাদের থার্ড ব্র্যাকেট এক্স ইনভার্স 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 আর টু ইনফিনিটি। এখন আমরা সরলীকরণ করব। সরলীকরণ করলে আমাদের দাঁড়াবে ডাব্লু সমান সমান জি এম এম, উপরে হবে এক্স ইনভার্স 1, নিচে হবে মাইনাস 1 আর টু ইনফিনিটি। আমরা জি এম এম মাইনাসটাকে যদি বের করে দিই, তাহলে আমাদের ফলাফল আসবে মাইনাস, সামনে আসবে এক্স ইনভার্স 1 মানে 1 ভাগ এক্স আর টু ইনফিনিটি। এখানে একটা মজার ব্যাপার হলো, আমাদের লোয়ার লিমিট আর আপার লিমিট কিন্তু ইনফিনিটি, একটা মাইনাস আমাদের সাথে ঝামেলা করছে। তাহলে আমরা যদি লিমিটটাকে চেঞ্জ করে একটা মাইনাস নিতে পারি, অর্থাৎ লিমিটটাকে চেঞ্জ করা যাবে, সেক্ষেত্রে একটা মাইনাস আসবে, সেই মাইনাসে এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে আমি সেটাই করতে চাচ্ছি, মাইনাসে প্লাস হয়ে যাবে জি এম এম, আমাদের 1 ভাগ এক্স এই জায়গায় হবে ইনফিনিটি টু আর। আমরা লিমিট ইন্টারচেঞ্জ করেছি, ফলে একটা মাইনাস চিহ্ন আসবে, উভয় মাইনাসে প্লাস হয়ে যাবে। আগে থেকে একটা মাইনাস ছিল, নতুন করে একটা মাইনাস এলো, 2 মাইনাসে প্লাস হয়ে গেল। এখন আমাদের ফলাফলে আসবে জি এম এম 1 ভাগ আর মাইনাস 1 ভাগ ইনফিনিটি। তো 1 ভাগ ইনফিনিটি এর মানটা কিন্তু 0, তাহলে আমাদের শুধু থাকবে 1 ভাগ আর। তাহলে চূড়ান্তভাবে আমাদের কৃতকাজের রাশিমালা দাঁড়াবে, জি এম এম ভাগ আর। অর্থাৎ এই পরিমাণ কাজ যদি এম ভরের কোনো বস্তুর উপর সম্পন্ন করা হয়, তাহলে বস্তুটি ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে চলে যাবে।
বস্তুটি আর ফিরে আসবে না। এখন বস্তুটি ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে যাওয়ার সময় যে বেগে যাবে সেই বেগটাকে বলা হবে মুক্তিবেগ। তাহলে এই পরিমাণ কাজ আমরা এম ভরের কোনো বস্তুর উপর সম্পূর্ণ করলাম। এতে করে বস্তুটি যদি হাফ এম ভি স্কয়ার এতটুকু পরিমাণ গতিশক্তি অর্জন করে থাকে, ধরে নিলাম এতটুকু পরিমাণ কাজ করার কারণে বস্তুটি এতটুকু পরিমাণ গতিশক্তি অর্জন করলো, তাহলে আমরা দুটো সমান লিখতে পারবো। এটা হবে আমাদের মুক্তিবেগ। এই পরিমাণ কাজ করলে বস্তুটি তো আর ভূপৃষ্ঠে ফিরে আসবে না এবং যে বেগে যাবে সেটাই তো মুক্তিবেগ। সুতরাং ভির জায়গাতে আমাদের ভিই ই শব্দটা এসেছে এসকেপ, মানে মুক্তি কথাটা থেকে। তাহলে আমরা গাণিতিক যুক্তির খাতিরে লিখব, শুধু গাণিতিক যুক্তি না, তাত্ত্বিকভাবেই আমরা লিখব যে কাজ সমান সমান গতিশক্তি। এখানে একটা উদাহরণ দেওয়া ভালো। মনে করো আমি দাঁড়িয়ে আছি, তুমি ধাক্কা দিলে, আমি গতিশীল হলাম, একটা বেগে গতিশীল হলাম। তাহলে তোমার এই সম্পূর্ণ কাজ, অর্থাৎ তুমি যে পরিমাণ কাজ করলে সেটি কিসের সমান? আমার বেগের সমান, নাকি আমার গতিশক্তির সমান, নাকি আমার ভরবেগের পরিবর্তনের সমান? এখানে অবশ্যই তোমার সম্পাদিত কাজ আমার গতিশক্তির সমান, কারণ কাজ এবং গতিশক্তি সমতুল্য রাশি। একইভাবে বলা যায় একটা রিক্সায় যখন আমি ঠেলা দিলাম, আমার সম্পন্ন কাজটা হবে রিক্সার গতিশক্তির সমান। ঠিক সে নিয়মই কৃত কাজ সমান সমান বস্তুর অর্জিত গতিশক্তি। তাহলে আমরা এই দুটো সমীকরণকে একখানে করে যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদের হবে এই যে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার সমান সমান কৃত কাজ। আমরা সমজাতীয় রাশিগুলোকে রিমুভ করতে পারি। তাহলে আমাদের ভিই স্কয়ার ইকুয়াল টু হবে 2gm ভাগ r। পরবর্তীতে আমরা বর্গমূল যদি করি, রুট ওভার 2gm ভাগ r। এই রাশিটি হবে পৃথিবীর পৃষ্ঠের জন্য কোন বস্তুর মুক্তিবেগ। এখানে r হলো পৃথিবীর ব্যাসার্ধ, m হলো পৃথিবীর ভর, আর g হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আমরা যদি এই মানগুলো যথাযথভাবে বসাই, তাহলে আমরা প্রায় 11.18 কিলোমিটার পার সেকেন্ড পাব, যেটাকে আমরা নিকটতম পূর্ণ সংখ্যা 2 কিলোমিটার পার সেকেন্ড হিসাবে ব্যবহার করি। তাহলে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যদি আমি অসীমে নিয়ে যেতে চাই, এখানে অসীমে মানে অভিকর্ষের প্রভাব থেকে মুক্ত করতে যদি চাই, তাহলে বস্তুটিকে আমাকে এতটুকু বেগ দিতে হবে। অন্যভাবে বলা যায় বস্তুটির উপর আমাকে এতটুকু কাজ করতে হবে। তাহলে কি হবে? এতটুকু কাজ যদি আমি করি, তাহলে বস্তুটি এতটুকু গতিশক্তি অর্জন করবে, অর্থাৎ এই বেগে ভূপৃষ্ঠ ছেড়ে চলে যাবে, অভিকর্ষের বাইরে চলে যাবে, আমাকে আসবে না। এই সমীকরণের কিছু উল্লেখযোগ্য দিক আছে। এই সমীকরণে দেখো বস্তুর ভর স্মল এম, অর্থাৎ মুক্তিবেগের রাশিমালার মধ্যে বস্তুর ভর স্মল এম অনুপস্থিত। সুতরাং আমরা বলতে পারি যে কোনো বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের উপর নির্ভর করে না, শুধু নির্ভর করবে পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর ভরের উপর। একইভাবে অন্য কোনো গ্রহের ক্ষেত্রেও কিন্তু মুক্তিবেগ আছে। যেমন মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে যদি আমরা একটা বস্তুকে নিক্ষেপ করতে চাই, সেখানেও মুক্তিবেগ থাকবে। সেই মঙ্গল গ্রহের পৃষ্ঠের জন্য এই সমীকরণটা দাঁড়াবে, এম হবে মঙ্গল গ্রহের ভর, আর হবে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। যদি আমরা বৃহস্পতির পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে মুক্তিবেগ দিতে চাই,
তাহলে সেখানে আমাদের হবে বৃহস্পতির ভর ভাগ হবে বৃহস্পতির ব্যাসার্ধ। এই হচ্ছে আমাদের মুক্তিবেগের রাশিমালা। এই রাশিমালাটাকে আমরা আরো একটু সরলীকরণ করতে পারি। আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ জি সমান সমান GM ভাগ r²। এটা আমাদের জানা আছে। এখান থেকে আমরা লিখতে পারি অতএব GM সমান সমান G × r²। তাহলে আমাদের পূর্ববর্তী সমীকরণ GM এর স্থলে আমরা কিন্তু GR² বসাতে পারি। সেক্ষেত্রে আমাদের মুক্তিবেগের ফর্মুলাটা হবে VE সমান সমান √2GR² ভাগ r। যদি আমরা একই জাতীয় রাশি নির্মূল করি তাহলে অতএব আমাদের মুক্তিবেগের চূড়ান্ত রাশিমালা দাঁড়াবে V সমান সমান √2GR। এই সমীকরণ 2, এটা 2 নং, এটা 1 নং। এই সমীকরণগুলো কিন্তু আমাদের সব সময় লাগবে। এছাড়াও আর একটা সমীকরণ আমাদের ছিল যে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে অসীমে নিয়ে যেতে বা অভিকর্ষের প্রভাব থেকে মুক্ত করতে কি পরিমাণ কাজ করতে হবে, সেই রাশিমালাটিও আমাদের লাগবে। তাহলে এখানে 1 নং ও 2 নং উভয় সমীকরণে বস্তুর ভর m অনুপস্থিত। সুতরাং মুক্তিবেগ কোনো বস্তুর ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ আমার ভর 60 কেজি, আমার মুক্তিবেগ যত, জাস্ট এই কলমটার ভর অনেক কম, এই কলমটারও মুক্তিবেগই তত। যেহেতু আমি ভূপৃষ্ঠে আছি সুতরাং আমার মুক্তিবেগ হচ্ছে এত। একইভাবে কলমটার মুক্তিবেগও এত। আরও ভালোভাবে বললে বলা যাবে যে এই বস্তুটাকে যদি ভূপৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয় তাহলে কলমটি অভিকর্ষের প্রভাব থেকে বাইরে চলে যাবে বা অভিকর্ষের প্রভাব থেকে মুক্ত হবে, বস্তুটি আর ভূপৃষ্ঠের দিকে ফিরে আসবে না। আমরা মুক্তিবেগ দেখলাম। এখন কখনো কখনো এরকমও ঘটনাও আমরা ঘটতে দেখি। যেমন কোনো একটা বস্তুকে, মনে করো পৃথিবীর ব্যাসার্ধ r। আমরা একটু দেখেছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে এটা আর কিন্তু ফিরে আসে না। তবে এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনগুলো আমরা একটু দেখব। সেটা হলো মনে করো কোনো একটা বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে মনে করো r দূরত্বে একটা বস্তু আছে। আমরা জানি যে এই বস্তুর উপর অভিকর্ষ বল একটু আগেও আমরা দেখেছি GM পৃথিবীর ভর mm ভাগ এখানে r²। অর্থাৎ অভিকর্ষ বল হচ্ছে এত। এখন এই বস্তুটাকে যদি যে কোনো উপায়ে হোক যদি আমরা এভাবে বৃত্তাকার পথে চারিদিকে ঘোরাতে পারি তাহলে কি ঘটনা ঘটবে? আমরা জানি কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য কেন্দ্রমুখী বল দরকার। এখন এই বলটা যদি সেই কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে, এই বলটা যদি বৃত্তাকার পথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে তাহলে কি ঘটবে? এই বস্তুটি কিন্তু ভূপৃষ্ঠের দিকে আর আসবে না, বস্তুটি একটা স্থায়ী কক্ষপথে আবর্তন করতে থাকবে। আমার এই সেন্টেন্সটুকু যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমি আরেকটা ভাবে বলতে পারি। সেটা হলো, মনে করো একটা বস্তুকে তুমি বৃত্তাকার পথে ঘোরাচ্ছ,
যে কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হলে ওই বস্তুর উপর একটা অপকেন্দ্র বল বা একটা কেন্দ্র বিমুখী বলের উদ্ভব হয়, যে বলটার কারণে ঘূর্ণনশীল বস্তুটি বাইরের দিকে ছিটকে যেতে চায়। যেমন আমি কলমটাকে বেঁধে যদি বৃত্তাকার পথে ঘুরাই, তাহলে সবসময় কি হবে, এই বস্তুটা বাহিরের দিকে ছিটকে যেতে চাইবে। অর্থাৎ ঘূর্ণনরত অবস্থায় যদি কখনো আমার সুতাটা ছিঁড়ে যায়, তাহলে কলমটা কিন্তু আর আমার কাছে আসবে না, কলমটা স্পর্শক বরাবর বাইরের দিকে ছিটকে যাবে। তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তু যে বলের কারণে বাইরের দিকে ছিটকে যেতে চায়, সেটাকে বলা হয় অপকেন্দ্র বল বা কেন্দ্র বিমুখী বল। এই বলটা সংখ্যাগতভাবে কেন্দ্রমুখী বলের সমান। তাহলে এখন এই বস্তুটাকে মনে করো ভি বেগে ঘোরানো হচ্ছে, তাহলে এই বস্তুর উপরে ক্রিয়াশীল কেন্দ্র বিমুখী বলটা কত হবে, এফসি সমান সমান এম ভি স্কয়ার ভাগ আর। এখন এই আলোচনা থেকে আমরা দেখলাম যে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর এটা কেন্দ্র বিমুখী বল। এই বলটা বস্তুটাকে পৃথিবীর কেন্দ্রের দিকে আনতে চায়, আর এই বলটা বস্তুটাকে পৃথিবীর কেন্দ্র থেকে বা গতিপথ থেকে বাইরের দিকে ছিটকে নিয়ে যেতে চায়। এই বলটা যদি পরস্পর সমান হয় তাহলে কি ঘটবে, বস্তুটি স্থায়ী কক্ষপথে ঘুরতে থাকবে। আসলে এই তথ্য বা এই থিমকে কাজে লাগিয়েই কিন্তু উপগ্রহগুলো স্থাপন করা হয়। অর্থাৎ ভূকেন্দ্র থেকে বা পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা ডিস্টেন্স বেছে নেওয়া হয় এবং সেই ডিস্টেন্স অনুযায়ী উপগ্রহটিকে একটা নির্দিষ্ট বেগ প্রদান করা হয়, যাতে এই কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রমুখী বল পরস্পর সমান হয়। যদি সমান হয় তাহলে কিন্তু উপগ্রহটা আর পৃথিবীর কেন্দ্রের দিকে আসবে না। তাহলে আমরা যদি এই সমীকরণ দ্বয়কে সমান লিখি, মানে আমাদের স্থায়ী কক্ষপথের জন্য সমান হতেই হবে, তাহলে আমাদের ফলাফল কি আসবে, আমরা যদি সমান লিখি তাহলে আমাদের হবে এম ভি স্কয়ার ভাগ আর সমান সমান জি এম এম ভাগ আর স্কয়ার। একই জাতীয় রাশিগুলো যদি আমরা রিমুভ করি তাহলে আমাদের দাঁড়াবে ভি স্কয়ার সমান সমান জি এম ভাগ আর, বা ভি সমান সমান আমাদের হবে রুট ওভার জি এম ভাগ আর। এখানে এই স্মল আর হলো পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব। এখন ভূপৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব যদি হয় এইচ, আর আমরা যদি কেন্দ্র থেকে পৃষ্ঠতল দূরত্ব হলো ব্যাসার্ধ আর, তাহলে আমাদের স্মল আর সমান সমান হবে আর প্লাস এইচ। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি মুক্তিবেগ বেগ ভি সমান সমান রুট ওভার জি এম ভাগ আর প্লাস এইচ। এটা হচ্ছে সেই বেগ। অর্থাৎ কোনো একটা বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় থাকে আর সেই বস্তুকে যদি ভূমির সমান্তরালে এত বেগে ঘোরানোর ব্যবস্থা করা হয়, তাহলে বস্তুটি স্থায়ী কক্ষপথে ঘুরতে থাকবে, বস্তুটি আর ভূপৃষ্ঠের দিকে ফিরে আসবে না। আমরা আগামী ক্লাসে উপগ্রহ পড়াবো, সেখানে আমাদের এই বিষয়গুলো আরো ডিটেলস চলে আসবে। এখন এই বস্তুটি যদি ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী হয়, কোনো বস্তুকে যদি আমরা ভূপৃষ্ঠে খুব নিকটে রেখে আবর্তন করাতে চাই, তাহলে অর্থাৎ আরের তুলনায় এইচ যদি খুব ছোট হয়, তাহলে আমরা আর প্লাস এইচ এর শুধু আর লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের ভি ইকুয়াল টু হবে রুট জি এম ভাগ আর।
এটি হচ্ছে সেই ব্যাগ, যে এই ব্যাগে যদি আমরা কোনো বস্তুকে ঘোরাতে পারি তাহলেও কিন্তু বস্তুটি আর ভূপৃষ্ঠে বা পৃথিবীর কেন্দ্র বরাবর ফিরে আসবে না, তবে অসীমেও যাবে না। সেটি কি করবে? এক স্থায়ী কক্ষপথে পৃথিবীকে আবর্তন করতে থাকবে। আজকে আমরা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা উপগ্রহ নিয়ে কথা বলব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।